বাংলাদেশের মানুষ যখন তাদের ভাগ্য বদলের জন্য দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করছে, তখন তাদের ঘাম আর রক্তে ভেজা রুটিরুজি আর দেশের জাতীয় সম্মান সীমান্ত পেরিয়ে চলে যাচ্ছে প্রতিবেশী দেশ ভারতে। যে গার্মেন্টস শিল্পকে আমরা আমাদের গর্ব বলতাম, যে শিল্প আমাদের কোটি কোটি মানুষের মুখে অন্ন যোগায় এবং দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসাবে দাঁড়িয়ে আছে, আজ সেই শিল্পের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেওয়া হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের গার্মেন্টস শিল্প সম্পর্কে আলোচনা করব। আমরা সরাসরি প্রশ্ন তুলব প্রধানমন্ত্রীর দপ্তরের দিকে। কেন আমাদের রক্ত দিয়ে গড়া এই বিশাল ব্যবসা ভারতের হাতে তুলে দেওয়া হচ্ছে? কেন এনবিআর আজ ব্যবসায়ীদের বন্ধু হওয়ার বদলে যমদূত হয়ে দাঁড়িয়েছে? এটি কি শুধুই অব্যবস্থাপনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক আপোষ বা দিল্লির কোনো গোপন এজেন্ডা? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এমন কিছু তথ্য ও উপাত্ত ফাঁস করব যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আজ আমরা ব্যবচ্ছেদ করব কেন তারেক রহমানের নতুন বাংলাদেশ আমাদের উদ্যোক্তাদের জন্য শ্মশানে পরিণত হচ্ছে। নির্বাচনের আগে আমাদের কানে অনেক মধুর বাঁশি বাজানো হয়েছিল। লন্ডন থেকে ভিডিও বার্তায় আমাদের শোনানো হয়েছিল এক ডিজিটাল স্বপ্নের কথা। বলা হয়েছিল তারেক রহমান ক্ষমতায় এলে ঘরে ঘরে চাকরি থাকবে, নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ থাকবে, আর ব্যবসায়ীদের জন্য বিছিয়ে দেওয়া হবে লাল গলিচা। কিন্তু ক্ষমতার মসনদে বসার মাত্র কয়েক মাসের মাথায় প্রধানমন্ত্রী আমাদের কি উপহার দিলেন? বাস্তবতা হলো, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, কারখানার চাকা ঘুরছে না। আর আমাদের এই চরম দুর্দশার সুযোগ নিয়ে আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত আমাদের বিশ্ববাজার দখল করে নিচ্ছে। গত ১.৫ বছর ধরে আমাদের রপ্তানি আয়ে এক বিশাল কালো মেঘ জমেছে। দেশের শীর্ষ ৫টি রপ্তানি খাত, পোশাক, চামড়া, কৃষিপণ্য সবকিছুতেই ধস নেমেছে। ব্যবসায়ীরা বুক ফেটে বলছেন তারা কলকারখানা চালাতে পারছেন না। গ্যাস নেই তাই বয়লার জ্বলছে না, বিদ্যুৎ নেই তাই কয়েক কোটি টাকার আধুনিক মেশিনগুলো অকেজো হয়ে পড়ে আছে। শ্রমিকরা অলস বসে আছেন, কিন্তু মাস শেষে তাদের বেতন ও কারখানার রক্ষণাবেক্ষণ খরচ তো মালিককে ঠিকই গুনতে হচ্ছে। এই যখন আমাদের দেশের অবস্থা, তখন প্রতিবেশী দেশ ভারত কি করছে? তারা হাত বাড়িয়ে আমাদের দেশের বিদেশি বায়ারদের ডাকছে। তারা কৌশলে প্রচারণা চালাচ্ছে যে বাংলাদেশ তো অন্ধকার, বাংলাদেশে তো অশান্তি আর জ্বালানি সংকট, তোমরা আমাদের এখানে এসো। আর হচ্ছেও তাই। আমাদের দীর্ঘদিনের বড় বড় ব্র্যান্ডের অর্ডারগুলো এখন কাটা হচ্ছে ভারতের সুরাট কিংবা তিরুপুরে। তারেক রহমানের আমলে এটি কি আমাদের প্রাপ্তি? আমাদের শিল্পপতিরা আজ পথে বসার জোগাড়, আর ভারতের ব্যবসায়ীরা বাজি ফাটিয়ে আনন্দ করছে। প্রধানমন্ত্রী কি তবে আমাদের এই তিলে তিলে গড়া শিল্পকে ভারতের কাছে লিজ দিয়ে দিয়েছেন? এবার আসুন একটি অদ্ভুত ও নিষ্ঠুর তামাশা দেখি। যখন কোনো দেশের শিল্প খাত এমন গভীর সংকটে পড়ে, তখন সেই দেশের সরকার কি করে? তারা ট্যাক্স কমিয়ে দেয়, ব্যবসায়ীদের প্রণোদনা দেয় এবং সাহস যোগায়। কিন্তু তারেক রহমানের কথিত ডিজিটাল এনবিআর কি করছে? তারা উল্টো ব্যবসায়ীদের ঘাড় মোটকে টাকা আদায় করার এক সর্বনাশা মিশনে নেমেছে। ঢাকা চেম্বারের ব্যবসায়ীরা চিৎকার করে বলছেন আমাদের ক্যাশ ফ্লো শেষ হয়ে যাচ্ছে। রপ্তানি করার পর যে ইনসেন্টিভ বা নগদ সহায়তা ব্যবসায়ীরা পাওয়ার কথা, এনবিআর তা নানা আমলাতান্ত্রিক অজুহাতে মাসের পর মাস আটকে রাখছে। অথচ এনবিআর চেয়ারম্যান ক্যামেরার সামনে দাঁত বের করে বলছেন ভ্যাটের পরিমাণ না বাড়ালে নাকি দেশের রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ হবে না। আপনাদের এই কাণ্ডজ্ঞানহীন যুক্তিতে সাধারণ মানুষ আজ দিশেহারা। কারখানা যদি উৎপাদন বন্ধ করে তালাবন্ধ হয়ে যায়, তবে ভ্যাট কি আকাশ থেকে পড়বে? তারেক রহমান সাহেব কি জানেন না তার অধীনে কি তুঘল কি কাণ্ড চলছে? নাকি তিনি ইচ্ছা করেই ছোট আর মাঝারি উদ্যোক্তাদের শেষ করে দিতে চাইছেন, যাতে তার পেটুয়া সিন্ডিকেট পুরো দেশকে গিলে খেতে পারে? এটি কি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ, যার লক্ষ্য বাংলাদেশকে একটি আমদানি নির্ভর পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করা? অনেকেই এখন প্রকাশ্যে কানাঘুষা করছেন যে এই সব কিছুর পেছনে রয়েছে দিল্লির কোনো গোপন ষড়যন্ত্র। আমাদের দেশের গার্মেন্টস অর্ডারগুলো যে জাদুকরী উপায়ে ভারতে চলে যাচ্ছে, এটা নিছক কোনো দুর্ঘটনা হতে পারে না। রাজনীতির বিশ্লেষকরা বলছেন বর্তমান সরকারকে আন্তর্জাতিক মহলে টিকিয়ে রাখার বিনিময়ে কি তবে ভারতকে আমাদের এই বিশাল বাজার উপহার দেওয়া হয়েছে?
যখন আমাদের ব্যবসায়ীরা গ্যাস ও তেলের সংকটে ভুগছেন, তখন ভারত সরকার তাদের টেক্সটাইল পলিসি আরও সহজ করেছে এবং বিশাল ভর্তুকি দিচ্ছে। আর আমাদের সরকার ব্যস্ত কার পকেটে কতটুকু টাকা কাটা যায় সেই পরিকল্পনায়। নবায়নযোগ্য জ্বালানির সরঞ্জামে কর ছাড় দেওয়ার কথা ছিল, কিন্তু সেই ফাইল এখন সচিবালয়ে লাল ফিতার দৌরত্বে বন্দী। সরকার কি আসলেই চায় না আমাদের শিল্প স্বাবলম্বী হোক, নাকি তারা চায় আমরা সবসময় জ্বালানি কিংবা ব্যবসার জন্য ভারতের ওপর মুখাপেক্ষী হয়ে থাকি? আজ যদি গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে যায়, তবে কোটি কোটি শ্রমিক বেকার হয়ে পড়বে। সেই বেকার যুবকরা তখন কোথায় যাবে? তারেক রহমান সাহেব কি তাদের জন্য কোনো বিকল্প কর্মসংস্থান রেখেছেন, নাকি তাদের জন্য আবার নতুন কোনো ট্যাক্সের ফাঁদ তৈরি করবেন? এই সংকটের পিছনে আরও এক ভয়াবহ অশনি সংকেত লুকিয়ে আছে। তারেক রহমানের এই শাসনামলে আমরা শুধু গার্মেন্টস অর্ডারই হারাচ্ছি না, আমরা হারাচ্ছি আমাদের আগামী প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ। যারা নতুন নতুন স্টার্টআপ বা ছোট কারখানা তৈরি করে দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছিলেন, তারা আজ এনবিআরের ট্যাক্স সন্ত্রাস আর জ্বালানি সংকটের চাপে পিষ্ট। একজন নতুন উদ্যোক্তা যখন দেখেন যে উৎপাদন শুরু করার আগেই তাকে কয়েক ডজন দপ্তরে ঘুষ বা আকাশচুম্বী ভ্যাট দিতে হচ্ছে, তখন তার মনোবল ভেঙে চুরমার হয়ে যায়। এর ফলে কি হচ্ছে? আমাদের মেধাবী তরুণরা আজ দলে দলে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। দেশ আজ এক বিশাল ব্রেইন ড্রেনের শিকার হচ্ছে। আমাদের পুঁজি আর মেধা দুটোই এখন দুবাই, সিঙ্গাপুর কিংবা ভারতে পাচার হয়ে যাচ্ছে। তারেক রহমান সাহেব কি বুঝতে পারছেন না? তরুণদের স্বপ্ন হত্যা করা মানে হলো একটি জাতির সম্ভাবনাকে চিরতরে গলা টিপে মেরে ফেলা। আরেকটি বড় আঘাত আসছে ফ্রিল্যান্সিং খাতে। বাংলাদেশের ফ্রিল্যান্সাররা প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে, কিন্তু দৈনিক ৮ থেকে ১২ ঘন্টা লোডশেডিংয়ের কবলে পড়ে তাদের রুটি রুজির পথও আজ বন্ধ হওয়ার জোগাড়। অথচ দেখুন তামাশা, সংসদে এমপিরা নিজেদের সুযোগ সুবিধা এবং বেতন ভাতা বাড়ানো নিয়ে উত্তপ্ত আলোচনা করছেন, কিন্তু এই অর্থনৈতিক ভরাডুবি থেকে মুক্তির কোনো রোডম্যাপ তাদের কাছে নেই। প্রিয় দেশবাসী, পরিস্থিতি এখন আর নিয়ন্ত্রণের মধ্যে নেই। যদি আজ আমরা এই অব্যবস্থাপনা এবং পরনির্ভরশীল নীতির বিরুদ্ধে সোচ্চার না হই, তবে আগামী কয়েক বছরে বাংলাদেশ এক বিশাল অর্থনৈতিক কবরস্থানে পরিণত হবে। আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল, অন্যের দাসত্ব করার জন্য নয়। তারেক রহমান সরকারের মনে রাখা উচিত, জনগণই ক্ষমতার প্রকৃত উৎস। ব্যবসায়ীরা যদি কারখানা বন্ধ করে দেয়, বিদেশি বায়াররা যদি চিরতরে ভারত বা ভিয়েতনামে চলে যায়, তবে তাদের ফিরিয়ে আনা আর কোনোদিন সম্ভব হবে না। তখন এই নামী বিমানবন্দর আর বড় বড় মেগা প্রজেক্ট কোনো কাজে আসবে না। পেটে ভাত না থাকলে মানুষ কোনো উন্নয়নই বোঝে না। আমরা চাই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, আমরা চাই সহায়ক কর ব্যবস্থা, আর আমরা চাই আমাদের ব্যবসা যেন আমাদের দেশেই থাকে। ভারতের দালালি বন্ধ করে আগে দেশের শিল্পকে বাঁচাতে হবে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন আমাদের দেশের গার্মেন্টস শিল্পকে ভারত বা দিল্লির কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হচ্ছে? এই মহাসংকটের জন্য আপনি কাকে সবচেয়ে বেশি দায়ী করবেন? তারেক রহমানের এই নতুন বাংলাদেশ কি আপনার প্রত্যাশা পূরণ করতে পেরেছে? আপনাদের মূল্যবান ও সাহসী মতামত আমাদের কমেন্ট বক্সে সরাসরি জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং দেশ ও দশের প্রকৃত সত্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।